আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করা। এখানে তোমাদের জন্য অনুশীলনী প্রশ্ন সমাধান ছাড়াও আরও করে দেওয়া আছে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, বিগত এমসিকিউগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে। এছাড়াও আছে তোমার রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো কিছু সাজেশন, যা তোমাদের বায়োলজি পড়াটাকে আরেকটু সহজ করবে বলে আমাদের প্রত্যাশা। দেখো, এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নগুলো আরেকটু সহজে বুঝতে পারো, আরেকটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। চলো, আজকে আমরা অনুশীলনীর এই রচনামূলক, এইগুলো হচ্ছে তোমার 11 অধ্যায়ের জন্য। 11 অধ্যায়ের অনুশীলনীতে যে রচনামূলক দুটো প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা আমরা আজকে আলোচনা করি। চলো, যে এখানে কি বলছে, যে ফুলকে উদ্ভিদের প্রজনন অঙ্গ বলা হয় কেন, বর্ণনা করো। এখন আমরা জানি যে উদ্ভিদের প্রজননের অঙ্গই হচ্ছে তোমার ফুল। এই ফুলের বিভিন্ন অংশ বিভিন্নভাবে কাজ করে, যেটা হচ্ছে তোমার মানে প্রজননের জন্য গুরুত্বপূর্ণ। মানে সবগুলা যে স্তবক আছে, আমরা জানি একটা আদর্শ ফুলে 5টা স্তবক আছে, তাই না? এই 5টা স্তবক সবাই হচ্ছে প্রজননের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকে। তাহলে দেখো, প্রথমে কি বলছে, প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হলো ফুল। এখন বলো তো, বিটপ কি জিনিস? এই যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ, বিটপ কি জিনিস? বিটপ হচ্ছে, তুমি এরকম যদি আমি একটা গাছ আঁকি, দেখো এখানে গাছের যে শাখা প্রশাখা বা কাণ্ড এগুলা থাকবে, আর মাটির নিচে কি থাকবে, ওর মূল বা শিকড় যেটা বলি ওইটা থাকবে। এখন এই মাটির উপর থেকে এদিকে কি থাকবে, পাতা ফুল ফলও থাকবে, এই জায়গায় গাছের উপরে থাকবে। এখন এই গাছটা দেখো, এখান থেকে মানে মাটি থেকে এর উপরের দিকে যে অংশগুলো থাকবে সবগুলোকে আমরা একসাথে বিটপ বলবো। এখান থেকে উপরের দিকে সবগুলোই হচ্ছে বিটপ। এখন ফুলও কিন্তু ওই উদ্ভিদের উপরেরই একটা অংশ, তাই না? ফুল তো এর মাটির নিচে হয় না, বা উপরে হয়, যার জন্য এটাকে আমরা বিটপের ভিতরে অন্তর্ভুক্ত করব। আর ফুল একটা রূপান্তরিত কি জন্য, ফুল কিন্তু উদ্ভিদে আগে থেকেই থাকে না। ফুল হচ্ছে তোমার ফ্লোরিজেন হরমোনের কারণে, মানে উদ্ভিদের একটা হরমোন যেটা হচ্ছে ফ্লোরিজেন, যার কারণে হচ্ছে তোমার পত্রশিরা বা পত্রবৃন্ত থেকে ওই ফুলটার উৎপত্তি হয়। তার মানে এটা হচ্ছে রূপান্তরিত একটা বিটপ, প্রথমে থাকে না, হরমোনের কারণে হচ্ছে রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়। তাহলে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপই হচ্ছে আমাদের ফুল। এবার ফুল হচ্ছে তোমার উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো, ওদের প্রজনন অঙ্গ। উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে আমরা এই ফুলের বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবো। এখন ফুলের যে স্তবক আছে, 5টা স্তবক, তাই না? আদর্শ ফুলের 5টা স্তবক থাকে। এখন দেখো, আমি যদি এখানে তোমাকে দেখাই, এই মাঝখান বরাবর আমরা যে লম্বা অংশটা দেখতে পাচ্ছি এবং নিচে দিয়ে হচ্ছে ওর গর্ভাশয় থাকে। প্রথমে এটাকে বলে গর্ভমুণ্ড, দণ্ডের মতো অংশটা হচ্ছে তোমার গর্ভদণ্ড, আর এই জায়গায় হচ্ছে তোমার গর্ভাশয়, যেখানে ডিম্বাণু উৎপন্ন হবে। এটা পুরাটাকে একসাথে বলে, এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড আর গর্ভাশয়, এই তিনটাকে একসাথে আমরা বলবো হচ্ছে স্ত্রীস্তবক। এরপরে দেখো, এর পাশে আছে তোমার পুংস্তবক। দেখো, একটা লম্বা দণ্ডের মতো পুংদণ্ড বলবো, আর উপর হচ্ছে তোমার থলির মতো অংশ, এটাকে বলবো হচ্ছে পরাগথলি বা পরাগধানী। এখন এই পরাগধানী আর পুংদণ্ড, এই পুরাটাকে একসাথে বলবো হচ্ছে পুংস্তবক। এরপরে দেখো পাপড়ি, এটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে পাপড়িগুলো আছে, পাপড়িও কিন্তু প্রজননের জন্য মানে সাহায্য করে, এটা আমরা এখন আলোচনা করব। এরপরে দেখো, এখানে আছে পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ বলতে হচ্ছে একটা পুষ্পের অক্ষ। অক্ষ মানে কি, একদম যে সেন্টার, যেটা যেখানের উপরে মনে করো এই যে এখানে যে সাদা অংশটা, এটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ যদি হয়, এটার উপরে তোমার বাকি স্তবকগুলো হচ্ছে সাজানো থাকবে, মানে এটার সাথেই সবগুলো এসে স্টাক থাকবে। তার মানে এটাকে আমরা অক্ষ বলতে পারি, পুষ্পের অক্ষ, যার কারণে এটা হচ্ছে তোমার পুষ্পাক্ষ। এরপরে কি আছে আমাদের, যে বৃত্তাংশ বা বৃতি। বৃতি যদি মানে অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে, বৃতির যে খণ্ড বা বৃতির যে অংশগুলা, ওটাকে বলবো হচ্ছে বৃত্তাংশ। তাহলে এখানে দেখো 2টা খণ্ড দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে বৃত্তাংশ তোমার। আর পুষ্পবৃন্ত, এটা হচ্ছে তোমার ফুলের কোনো স্তবক না, এটা জাস্ট পুষ্পবৃন্ত বলতে ফুলের যে মানে নিচের অংশটা। এখন এই সবগুলা স্তবক চিনতে পারার পরে চলো আমরা ওদের যে কাজ আছে বা ওরা পরাগায়নে কিভাবে সাহায্য করে এটা পড়ি। এখন দেখো, বৃতি যেটা পড়ছিলাম আমরা, বৃতি বা বৃত্তাংশ ওখানে দেখছিলাম। এখন বৃতিটা কি করে, বৃতি যদি রং বেরঙের হয় তখন তারা পরাগায়নে সাহায্য করবে, অথবা বৃতি যদি সবুজ থাকে, মানে ছোট মানে ফুলটা যখন ছোট থাকে তখন যদি বৃতি সবুজ থাকে, তখন ওইটা আবার তোমার খাদ্য তৈরির কাজও করে থাকে। এখন রং বেরঙের বৃতি কি করে, পোকামাকড়দেরকে আকর্ষণ করে। যেরকম দলমণ্ডলগুলো যদি কালারফুল, মানে দলমণ্ডল তো মেনলি কালারফুলই হয় যে কোনো ফুলের। আমি শিওর যে তোমরা কেউ মানে এরকম নাই যে ফুল পছন্দ করো না। ফুল দেখলে আমরা সবাই ফুলের কাছে দৌড়ায় যাই না, ওটা দেখি অথবা ওইটা থেকে ঘ্রাণ নেই। কারণ কি, এই আকর্ষণটার কারণই হচ্ছে কারণ ওরা হচ্ছে কালারফুল হয়।
এরকম তুমি যেরকম আকর্ষিত হচ্ছ এরকম পোকামাকড়রাও আকর্ষিত হয়, অন্যান্য প্রাণী পতঙ্গ সবাই হচ্ছে আকর্ষিত হয়, যার কারণে কি হয় ওই পরাগায়নের সুবিধা হয়। এরকমই বৃতিও যদি কালারফুল হয়, দেখো রং বেরঙের হয়, তখন তারা পরাগায়নে সাহায্য করে, পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে এমন পোকামাকড় পশু পাখি। পরাগায়নের মাধ্যম কি জিনিস এখন আমি বলি। পরাগায়ন হচ্ছে তোমার এরকম একটা পদ্ধতি, একটা ফুলের পরাগরেণু যখন ওই ফুলে অথবা অন্য কোনো একটা ফুলে, অন্য কোনো উদ্ভিদের একটা ফুলের গর্ভমুণ্ডে যখন ওই পরাগরেণুটা পতিত হবে, তখনই হচ্ছে তোমার পরাগায়ন সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার এই ঘটনাটাই হচ্ছে তোমার পরাগায়ন। এখন পরাগায়নের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কি জন্য? পোকামাকড়ের মাধ্যমে তোমার হচ্ছে ওই পরাগরেণুটা গর্ভমুণ্ড পর্যন্ত যাইতে পারে, পশু পাখির মাধ্যমে যাইতে পারে, প্রাণীর মাধ্যমে, পানির মাধ্যমে, বায়ুর মাধ্যমে, অথবা মানুষের মাধ্যমেও কখনো কখনো যাইতে পারে। এখন এই যে দেখো মাধ্যমটা, এই মাধ্যম হিসেবে কাজ করে যারা, ওদেরকে হচ্ছে তোমার আকর্ষণ করে। এই যে কালারফুল বৃতি যদি হয়, তখন ওরা সবাই হচ্ছে ওই রং বেরঙের বৃতির কারণে হচ্ছে আকর্ষিত হয়, যার কারণে ওই পরাগায়নটা মানে সুবিধা হয়, মানে আরেকটু সহজ হয়। এরপরে দলমণ্ডল দেখো, দলমণ্ডল মানে হচ্ছে, দল মানে হচ্ছে পাপড়ি, আর দলমণ্ডল বলতে অনেকগুলা পাপড়ি একসাথে যদি থাকে তখন হচ্ছে ওদেরকে দলমণ্ডল বলবো। দলমণ্ডল বা পাপড়ি এটা কি করে দেখো, উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল পোকামাকড় পশু পাখিদেরকে আকর্ষণ করে, পরাগায়নে সাহায্য করে। কারণ পোকামাকড় পশু পাখি যখন আকর্ষিত হবে, ওদের পায়ের সাথে অথবা ডানার সাথে লেগে গিয়ে ওই পরাগরেণুটা কোনো একটা ফুলের গর্ভমুণ্ডে যায় পতিত হবে, যার কারণে পরাগায়ন সম্পন্ন হবে। এখন দেখো এরকম যে আকর্ষণ করলো, এটা তো একটা উপায় গেল, যে মানে সাহায্য করার একটা উপায়। এরপরে দেখো ওই পোকামাকড়গুলা ওই পাপড়ির উপরে বসে কিন্তু মধু আহরণ করতে পারে। ওরা ওই পাপড়ির উপরে বসে, তারপর ওখান থেকে মধু খায়, যার কারণে এই পাপড়িটা দরকারি। এছাড়াও পাপড়ি যে মানে ফুলের অভ্যন্তরে যে গুরুত্বপূর্ণ স্তবকগুলা থাকে, ওগুলাকে বাইরের রোদ বৃষ্টি তারপরে ধুলোবালি থেকে রক্ষা করে। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে দলমণ্ডলটা পরাগায়নের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে পুংস্তবক আর স্ত্রীস্তবক যে দুইটা, এই দুইটা তো অত্যাবশ্যকীয়, অর্থাৎ পরাগায়নের জন্য একদম মাস্ট, এই দুইটা প্রয়োজন। বৃতি, দলমণ্ডল যেগুলা বললাম বা পুষ্পাক্ষ, এগুলা হচ্ছে তোমার মানে পরোক্ষভাবে সাহায্য করলেও কিন্তু একদম অত্যাবশ্যকীয় বলতে গেলে আমরা এই দুইটাকে বলবো। পুংস্তবক আর স্ত্রীস্তবক যদি না থাকতো, উদ্ভিদ কখনোই পরাগায়ন সম্পন্ন করতে পারতো না, অথবা কখনোই মানে উদ্ভিদ তার বংশবৃদ্ধি করতে পারতো না। কি জন্য? দেখো এই পুংস্তবক আমরা বলছিলাম ওই যে ফুলের যে একটা পরাগদণ্ড আর পরাগধানী, এই দুইটা হচ্ছে একসাথে তোমার মানে আমরা এটাকে পুংস্তবক বলবো। পুংস্তবকের যে পরাগধানীটা বলছি, ওই পরাগধানীর ভিতরে তোমার পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণু থেকে পরবর্তীতে তোমার ওখান থেকে পুংগ্যামেট উৎপন্ন হয়। এখন পুংগ্যামেট আমাদের অবশ্যই যে পরাগায়নের জন্য মানে মাস্ট প্রয়োজন। এরপরে যদি স্ত্রীস্তবকটা দেখো, স্ত্রীস্তবকের আমরা গর্ভাশয় যেই জায়গাটা ইন্ডিকেট করছিলাম, ওই জায়গায় তোমার হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হয় বা স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। এখন আমরা জানি নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য তোমার গ্যামেটের প্রয়োজন, তাই না? একটা পুং গ্যামেট লাগবে, একটা স্ত্রী গ্যামেট লাগবে। এই দুইটার মিলনের প্রক্রিয়াই হচ্ছে তোমার নিষেক প্রক্রিয়া। নিষেকের পরবর্তীতে ধাপে ধাপে হচ্ছে আমরা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ লাভ করতে পারবো। ওখানে ফল তৈরি হবে, ফলের ভিতরে বীজ তৈরি হবে, বীজ থেকে পরবর্তীতে আমরা জানি যে গাছ আমরা লাগাই কিভাবে, মাটিতে যখন সিডসটা বপন করি, ওইটা পরিচর্যা করলেই আমরা পূর্ণাঙ্গ একটা গাছ পাইতে পারি। যার জন্য ওই নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হওয়া প্রয়োজন। নিষেক সম্পন্ন তখনই হবে যখন হচ্ছে তোমার দুইটা গ্যামেট তুমি পাবা। তাহলে গ্যামেট দুইটা আমরা কই থেকে পাবো? পুংস্তবকের যে পরাগধানীর ভিতর থেকে একটা পুং গ্যামেট পাবো, একটা না, মেনলি এখানে হচ্ছে আমরা একটা পরাগরেণু থেকে দুইটা পুং গ্যামেট পাই। এরপরে দেখো স্ত্রীস্তবকের ভিতর থেকে আমরা যে স্ত্রী রেণু অথবা যে ডিম্বাণুটা পাবো, তারপরে ওখানে হচ্ছে পুংগ্যামেট আর যে ডিম্বাণু, এই দুইটার মিলনের প্রক্রিয়াতে পরবর্তীতে হচ্ছে আমরা উদ্ভিদ তার বংশবৃদ্ধি করতে পারবে। তাহলে আমরা বলতে পারতেছি যে উদ্ভিদের যে জন্য এই যে স্তবকগুলা মানে উদ্ভিদের পরাগায়নের জন্য, এই প্রজননের জন্য এই স্তবকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখো তাহলে এটাকে ফুলকে প্রজনন অঙ্গ কি জন্য বলা হয়? এই ফুলের যে সবগুলা স্তবক আছে, এই সবগুলা স্তবকই হচ্ছে তোমার উদ্ভিদের প্রজননের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখানে ভিতর পুংস্তবক আর স্ত্রীস্তবক তো একদম অত্যাবশ্যকীয়। এরপরে 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, এইডস রোগের কারণ, লক্ষণ আর প্রতিকার। এখন এইডস আমরা জানি, এইডস হচ্ছে একটা মারাত্মক ঘাতক ব্যাধি। এটা থেকে আমরা প্রতিকারের জন্য বা এটার কারণ লক্ষণ হিসেবে আমরা কি কি জানতে পারি, চলো একটু আলোচনা করি। প্রথমে তোমাকে একটু বলে নিতে হবে যে এইডস কি জিনিস। এইডস হচ্ছে তোমার HIV ভাইরাসের কারণে হওয়া একটা রোগ, যেটা হচ্ছে মানে HIV ভাইরাসটার জন্য এইডস হয়ে থাকে। এখন আমরা কি বলবো দেখো, এইডস যে মানে হইলে তুমি
এখান থেকে প্রতিকারের কোনো উপায় নাই বললেই চলে। কি জন্য? কারণ এটার আজ পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার হয় নাই। এখন ঔষধ আবিষ্কার না হওয়া ছাড়াও এখানে আরেকটা কারণ আছে, যেখানে তোমার শ্বেত রক্তকণিকাগুলোকে হচ্ছে তোমার এইচআইভি যে ভাইরাসটা, এটা হচ্ছে ধ্বংস করে দেয়। শ্বেত রক্তকণিকা আমরা জানি আমাদের দেহে বাইরে থেকে যখন কোনো জীবাণু প্রবেশ করে, ওটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ভক্ষণ করে ফেলে। এবং শ্বেত রক্তকণিকা আমাদের দেহে যে রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি করে। এখন তুমি যদি শ্বেত রক্তকণিকাটাকেই নষ্ট করে ফেলো, তাহলে দেখো তোমার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেল। এছাড়াও জীবাণুদেরকে ধ্বংস করার জন্য মানে কে কাজ করবে? তাহলে এই জন্য হচ্ছে তোমার দেহে বাইরে থেকে যখন কোনো জীবাণু প্রবেশ করবে, তখন ওইটা তুমি রিকভার করে উঠতে পারবা না, যার কারণে এইডসটা আরও বেশি ভয়াবহ হয়ে যায়। এখন এটার কারণ যদি আমরা দেখি যে এইডস কি কারণে হইতে পারে, দেখো সবার প্রথমে কি আছে, এইডস আক্রান্ত পুরুষ বা মহিলার সাথে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এই রোগটা ছড়ায়। এইডস রোগে আক্রান্ত রোগীর রক্ত যদি সুস্থ দেহে সঞ্চালন করা হয়, তাহলে হচ্ছে এইডসটা ছড়াতে পারবে। মেইনলি হচ্ছে তোমার তরল জাতীয় পদার্থ, মনে করো তোমার লালা, তারপর রক্ত, বীর্য, এগুলোর মাধ্যমে তোমার এইডসটা হচ্ছে একজন রোগীর দেহ থেকে সুস্থ দেহে ছড়াইতে পারে। এরপরে দেখো, রক্ত যদি একজন থেকে আরেকজনকে দাও, ওই রক্তে যদি জীবাণুটা থাকে, তারপরে এইডস রোগে আক্রান্ত মায়ের দুধ যদি শিশু পান করে, সেক্ষেত্রে হচ্ছে ওই শিশু দেহে এইডসটা মানে পরিবাহিত হইতে পারে। এরপরে দেখো, এইচআইভি জীবাণুযুক্ত ইনজেকশন, সিরিজ, সুচ, দন্ত চিকিৎসার যন্ত্রপাতি, অপারেশনের যন্ত্রপাতি, এগুলো যদি একজনকে ব্যবহার করার পরে পরবর্তীতে জীবাণুমুক্ত না করে যদি আরেকজনকে ব্যবহার করা হয়, যেরকম দেখো সুচ বা ইনজেকশন, এগুলো কি হয়, ওই ইনজেকশনের সামনে যে সুচটা থাকে ওইটা কিন্তু আমাদের একদম রক্তনালী পর্যন্ত যায়, যার কারণে ওই রক্তনালীর ওখানে গেলে তোমার ওই যে তরল পদার্থ, রক্তটা একটা তরল পদার্থ, যার মাধ্যমে ওই জীবাণুটা ওই সূচের যে ডগায় করে হচ্ছে তোমার চলে আসতে পারে, যেটা পরবর্তীতে অন্য একটা বডিতে যদি তুমি পুশ করো, ওই জীবাণুটা হচ্ছে মানে পরিবাহিত হবে বা ছড়ায় যাবে। এবার এইডসে আক্রান্ত ব্যক্তি কোনো অঙ্গ ব্যক্তির দেহে যদি প্রতিস্থাপন করি, মানে ওই যে এরকম অঙ্গদান শুনছি না আমরা, বৃক্ক প্রতিস্থাপন করি, চক্ষু দান করে, এক্ষেত্রে এই অঙ্গগুলো যখন তুমি প্রতিস্থাপন করতে যাবা, এখানে হচ্ছে যদি কোনো একজন এইচআইভি জীবাণু থাকে, মানে এইচআইভি দেহ থেকে যদি আমরা নিয়ে আসি, তাহলে ওই সুস্থ দেহে ছড়ায় যাবে। তাহলে এরকম অনেকগুলো কারণ আছে, এই কারণগুলোর কারণে হচ্ছে তোমার এইডস ছড়াইতে পারে। এখন তোমার এইডস হয়েছে নাকি তুমি এটা বুঝবা কিভাবে? কিছু লক্ষণ প্রকাশ পায়। দেখো কি হয় লক্ষণগুলোতে, যে মানে আক্রান্ত যদি তুমি হও, তাহলে দ্রুত ওজন কমতে থাকবে, রোগীর ওজন হচ্ছে দ্রুত কমতে থাকবে। 1 মাসেরও বেশি সময়ব্যাপী একটানা জ্বর থাকবে, অথবা জ্বর ভাব মানে চলতে থাকবে, জ্বর হচ্ছে তোমার ভালো হবে না অনেক দিন, মানে 1 মাসের বেশি সময় তোমার জ্বর থাকতেই থাকবে। এরপরে 1 মাস বা তারও সময়ব্যাপী দেখো পাতলা পায়খানা থাকবে, অনেক দিন ধরে শুকনো কাশি থাকবে, তারপরে ঘাড় আর বগলে ব্যথা অনুভব হবে, মুখ ফ্যাসফ্যাসে আর ফ্যাসফ্যাসে বা খসখসে হয়ে যাবে, তারপর মুখমণ্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি অঙ্গ হচ্ছে ফুলে যাবে। ওই ফুলাটা আবার তোমার অনেক দিন স্টে হবে, মানে এটা হচ্ছে ফুলা কমবে না। তারপর সারা দেহে চুলকানি হবে। এরকম যদি তোমরা লক্ষণগুলো দেখতে পাও, তাহলে মানে বুঝতে পারবা যে মানে এইডস হয়েছে। এখন এই লক্ষণগুলো দেখেই একদম ড্যাম শিওর হয়ে যাবে না, অবশ্যই তোমাকে মানে ডাক্তার কাছে যাই ওটা পরীক্ষা করে তারপরে মানে বুঝতে হবে যে এইচআইভি কি সত্যি সত্যি আছে নাকি মানে রক্তে। এরপরে দেখো, প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি। যদিও প্রতিকার মানে এই রোগটা যদি তুমি আক্রান্ত হয়ে যাও, তাহলে এটা তোমার মৃত্যু অনিবার্য। কি জন্য? এটা হচ্ছে তোমার ঘাতক ব্যাধি, এটার আজ পর্যন্ত ঔষধ আবিষ্কার হয়নি। কিন্তু মানে রোগটা তোমার দেহে যাতে না আসে, মানে জীবাণুটা যাতে তোমার দেহে প্রবেশ না করে, যার জন্য আমরা কিছু মানে স্টেপ গ্রহণ করতে পারি। দেখো, অনিরাপদ শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতে হবে। একাধিক মানে একই সুচ, সিরিজ একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। মানে এগুলো জীবাণুমুক্ত করে, মানে দন্ত চিকিৎসার যন্ত্রপাতি এগুলো যদি মানে একজনেরটা আরেকজনকে ব্যবহার করার আগে ওটা জীবাণুমুক্ত করে নিতে হবে। তারপরে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। যে কোনো সমস্যার ক্ষেত্রেই মানে সচেতনতা সৃষ্টি করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি সচেতন থাকো, এটা তোমাকে যে কোনো বিপদ থেকে বা যে কোনো মানে রোগ ব্যাধি তোমার দেহে প্রবেশ করা থেকে তুমি অবশ্যই মানে আগে থেকে সচেতন থাকলে এটা তোমার জন্যই হচ্ছে ফলপ্রসূ হবে। এখন তুমি একা সচেতন থাকলে কিন্তু হবে না, আমাদের সকলকে নিয়েই আমাদের সমাজ বা সকলকে নিয়েই আমাদের পথ চলা, যার জন্যই হচ্ছে তোমাকে সকলকে এই বিষয়ে সচেতন করতে হবে বা অ্যাওয়ারনেসটা সকলের ক্ষেত্রে ছড়ায় দিতে হবে। তাহলেই হচ্ছে মানে একটা সমাজ সুন্দরভাবে মানে গড়ে উঠতে পারবে। তাহলে আমরা এভাবে বুঝতে পারতেছি এইডসের কারণ, লক্ষণ আর প্রতিকারগুলো বুঝলাম এভাবে। তো এই চেষ্টা করবা যে এই যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো, অথবা এই যে দেখো এখানে যে কারণ লক্ষণগুলা, এগুলো সব কিন্তু আমি পয়েন্ট আকারে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এখন যে কোনো বর্ণনামূলক প্রশ্ন পয়েন্ট আকারে রিপ্রেজেন্ট করাটাই আমি প্রেফার করি, কারণ অনেক বেশি বর্ণনা টিচাররা কখনো হচ্ছে তোমার পড়ে দেখবে না, কারণ ওনাদের অনেক অনেক খাতা দেখা লাগে। যার জন্য পয়েন্ট আকারে যদি তুমি লেখো, কি হবে, পয়েন্টগুলোর দিকে তাকালেই উনি মানে মেইন থিমটা বুঝতে পারবে যে তুমি উত্তরটা জানো। তাহলে আমি প্রেফার করব এভাবে পয়েন্ট আকারে তুমি মানে উত্তরগুলা রিপ্রেজেন্ট করো, এটা মানে বেশি ফলপ্রসূ হবে।
আশা করি তোমাদেরকে এই প্রশ্নগুলো আমি বুঝাইতে পারছি। পরবর্তী পর্বে অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য অনুশীলনী প্রশ্ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে অথবা মানে আলোচনা করা আছে। তাহলে এই আজকে পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।